তাদের বিষয় সেই ভুক্তভোগীদের একটা বড় নাম আছে, তারা হচ্ছে ভোটার। তারা কিন্তু নাগরিক না। নাগরিক হলে তো অধিকার দিতে হয়। ভোটারের সঙ্গে যুক্ত আছে যে ভোট দিবেন, অধিকার পাবেন কি না পাবেন সেটা আমাদের ব্যাপার। দ্রব্য ছাড়া আমাদের জীবন বাঁচবে না। আর দ্রব্যের মূল্যটা কি দেব? মানুষ যে রোজগার করে, সে মজুরির বিনিময়ে রোজগার করে বা বেতনের বিনিময়ে রোজগার করে, মানে কাজ করে, যে টাকাটা পায় সে টাকাটা তো সে টাকা তো খায় না। টাকাটা বিনিময় করে কার সঙ্গে? চাল ডাল নুন তেল কাগজ কাপড়, সন্তানের শিক্ষা, নিজেদের চিকিৎসা, বৃদ্ধ বয়সের নিরাপত্তা, এগুলো। ফলে মানি হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। সে বিনিময়ের একটা মাধ্যম। কি বিনিময় করবে? সে বিনিময় করবে এই জিনিসটা যে তার জীবনকে বিকশিত, তার জীবনকে সমৃদ্ধ করবে। আমরা কাজ করি নিজের জীবন মানটাকে একটু উন্নত করবার জন্য। আমাদের এখানে বলে যে দরিদ্র শ্রমিক, যে শ্রমিক শ্রম দিল সে আবার দরিদ্র থাকবে কেন? সে তো দারিদ্র থেকে মুক্তির জন্যই শ্রম দিয়েছে, কিন্তু তার মজুরি কাঠামোটা এমন যে দে আর দ্য ওয়ার্কিং পোর, মানে কাজ করেও দরিদ্র থাকবে। এবং বাংলাদেশে যে আমরা 12.5 কোটির মতো মানুষকে ভাবি, 18 কোটি মানুষের মধ্যে প্রায় 12.5 কোটি মানুষ তারা ঠিক কচুর পাতার উপর পানির মধ্যে, তারা শুধু টলটলায়মান পানি। তাদের 2 বছরের সঞ্চয়, যে কোনো একটা অসুখ হলেই সেটা শেষ। 2 বছরের সঞ্চয়, যে কোনো একটা ঝুঁকিতে পড়লেই পুরোটা শেষ। 2 বছরে সে তিলে তিলে হয়তো 50,000 টাকা সঞ্চয় করে। একটা ডাক্তারের কাছে গেলেই, একটা চিকিৎসা করতে গেলেই তার শেষ হয়ে যাবে। আমাদের এখানে তো অনেক সময় ব্যঙ্গ করে আমরা বলি যে ডাক্তারদের হাতে ছুরি থাকে, কারণ আপনি ছুরি ধরলেই 20,000, কিন্তু 20,000 কোনো অপারেশন হয় না। তাহলে এই যে পরিস্থিতিটা তারপরে সেই মানুষগুলো কি চিকিৎসায়, কি শিক্ষায়, বাংলাদেশের যদি ভবিষ্যৎটা আমরা দেখি তাহলে দেখতে হবে শিক্ষায়, ভবিষ্যৎটা দেখতে হবে আমাদের স্বাস্থ্যে, মানে সুস্থ মানুষ থাকার জন্য। এই দুইটা জিনিসকে সবচেয়ে বেশি ব্যবসা বানিয়ে ফেলা হয়। এবং পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে there is no free lunch, বিনা পয়সা কিছু দেওয়া হবে না। টাকা দাও শিক্ষা দাও, টাকা দাও চিকিৎসা দাও, টাকা নাই তো কিছু নাই। এই যে রাজনীতিটা চলছে সেই রাজনীতিটা পরিবর্তন করার ক্ষেত্রে ভোটাররা কি কোনো ভাবনা ভাবছেন, নাকি তারা এই ভোটের আবর্তে আছেন এবং 2 দিন পরে টাকা দাও ভোট দাও এই জায়গায় চলে যাবে? এবং সেটা চলে গেছে। আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে এমন ভাবে দেখেছি, এটা একটা বড় লোকই নির্বাচনী ব্যবস্থা। 20,000 টাকা ছিল জামানত, সেটাকে বাড়িয়ে আমরা 50,000 টাকা করতে দেখলাম। অন্তর্বর্তী সরকারই করলেন, তিনি সংস্কার করতে চেয়েছেন, নতুন বন্দোবস্ত করতে চেয়েছেন। পুরোনো বস্তায় নতুন সব আশা আকাঙ্ক্ষা বেঁধে ফেলেছে, এটার নাম নতুন বন্দোবস্ত হয়েছে। তো ফলে বস্তাটা নতুন, দুঃখগুলো পুরানো। এই যে ভোটারদের যখন ভোট দেওয়ার অধিকার আছে, কিন্তু ভোটে দাঁড়ানোর অধিকার নেই। 50,000 টাকা জামানত, তারপরে আনুষঙ্গিক বিষয় বলছে ভোটারদের সিডি কিনতে হবে। আর সিডি যেটা দিল, এখন কোন ল্যাপটপে কিন্তু সিডি ড্রাইভ নাই, কিন্তু সিডিটাকে বাধ্যতামূলক কিনতে হবে। তো নির্বাচন কমিশন এত কিছু নিয়ে ভাবেন, এই ছোট্ট জিনিসটা নিয়ে ভাবেন না, তারা সব ডিজিটাল হয়ে গেছে সবকিছু। ফলে এই যে কত ভাবে আমাদের মানে ভোক্তারা প্রতারিত হয়, ভোটাররা বঞ্চিত হয়, তার কয়েকটা বিষয় আপনাকে তুলে নিয়ে এসেছে। প্রথম যে প্রতিবদ্ধ বিষয়টা যদি দ্রব্যমূল্য ধরি, খেয়াল করে দেখুন এখানে আমি, যদিও ডাটাগুলো অনেক পুরোনো ডাটা আছে, তারপর সেই ডাটা খেয়াল যদি করি যে 10% মানে যদি আমরা মূল্যস্ফীতি করি, বাংলাদেশের মূল্যস্ফীতি হিসাব করার জন্য যে বড় বাস্কেটটা, সেখানে 720টা পণ্যকে হিসাব করা হয়। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি, অল্প আয়ের মানুষরা তারা 37 থেকে 40টা পণ্য ব্যবহার করে। আমি শ্রমিকদের মধ্যে কাজ করি বলে দেখলাম। তারপরে প্রধান কি চাল ডাল নুন তেল যদি হিসাব করি, বাসা ভাড়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু মূল্যস্ফীতি 10% অনেক বেশি। কিন্তু যখন টেলিভিশনের দামটা এখানে হিসাব করা হবে, যখন ল্যাপটপের দামটা হিসাব করা হবে, আর 37,000 টাকার ল্যাপটপে 1,000 টাকা দাম বেড়েছে, তার কারণ কি 1,000 পার্সেন্টেজে কত? পার্সেন্টেজ তো 2.5% হয়ে গেল, তখন তো মুদ্রাস্ফীতির ওইখানে ফট করে 2.5% নেমে গেল। এখন সোনা 1.5 লাখ টাকা সোনা যদি 1,60,000 টাকা হয়, শুনলাম যে 1,60,000 টাকা, কিন্তু ওইটার পার্সেন্টেজে তো কম। এইরকম করে যদি আমরা দেখি যে সব মিলিয়ে যখন গড় মূল্যস্ফীতি করা হয়, তখন গড় মিলের মধ্যে পড়ে যায়। যেমন আমরা তখন দেখি যে 10% মূল্যস্ফীতি, কিন্তু আমরা যা প্রতিনিয়ত খাই তার মূল্যস্ফীতি কোনটা 15, কোনটা 17, কোনটা 37। যদি 10ও ধরি, ধরুন তো বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধানতম অংশ আমাদের গার্মেন্টস, তাদের মজুরি হচ্ছে মাসে 12,500 টাকা। যদি তাদের ইনক্রিমেন্ট হচ্ছে 5%, ইনক্রিমেন্ট 5% মানে বছরে 650 টাকা তার বেতন বাড়ে। আর মূল্যস্ফীতি হলো তার 100 টাকা জিনিস কিনতে হবে 1250 টাকায়, তার মানে স্টেট প্রতি মাসে তার 625 টাকা করে তার প্রতি মাসে।
এই টাকাটা সে কি করবে? তার তো বাসা ভাড়া কমানোর কোনো উপায় নেই, রাস্তার গাড়ি ভাড়া কমানোর কোনো উপায় নাই, পোশাক পরিচ্ছদের দাম কমানোর উপায় নাই। একটাই উপায় আছে, খাওয়া কমা। এবং খাওয়া কমানোর প্রথম ধাক্কাটা লাগে কার উপরে? বাড়ির মেয়েটার উপরে, মাটার উপরে। তারপরে ধাক্কা লাগে কোথায়? বৃদ্ধদের উপরে। তারপরে লাগে কোথায়? শিশুদের উপরে। যে বৃদ্ধ তার যৌবনটা ব্যয় করেছেন সংসারের কাজ চালাবার জন্য, ছেলে অথবা মেয়ের সংসারে এসে বোঝার মতো থাকে, দ্রব্যমূল্য আসলে প্রথম ধাক্কাটা তার উপরেই।